তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি একভাবে ওনার অ্যাডমিনিস্ট্রেশন সাজাতে চান বা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দলীয়করণ হয়তো থাকে, কিন্তু যিনি এটা অ্যাপ্রোচিংটা এভাবে করেছেন যে এই যে আমি নাম না উল্লেখই করলাম, আসলে আমি ব্যক্তিগতভাবে আমরা সবাই তাকে চিনি, সে জাতীয় ছাত্রদল করেছে, কিন্তু পোশাকটা যখন রাষ্ট্রের পরে আর রাষ্ট্রপ্রধান যখন থাকে, এই কথাটা বলে ওনার কতটুকু লাভবান হয়েছে আমি জানি না, আমার তারেক রহমানকে বিব্রত করা হয়েছে। এর বেশি আমি এই জায়গাটায় আমি আর কথাটা নাই বলি। এখন সর্বক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের প্রধান দলীয়ভাবে যখন নির্বাচিত হয়, উনি কিন্তু একজন প্রধান, ওনার একটা ক্যাবিনেট থাকে, ক্যাবিনেটও এক্সিকিউট করে। আর আমার জায়গা থেকে আমি একটা কর্মী, আমি এলাকার একটা প্রতিনিধি, আমার মাধ্যমে যে রিফ্লেকশনটা জনগণ দেখবে, ওটা কিন্তু সারা দেশে হয়তো এখন এই যে সোশ্যাল মিডিয়ার যুগে এটা দেখতে পায়, কিন্তু ওভারঅল আমার কিন্তু ফোকাসটা থাকে হলো আমার নির্দিষ্ট আমার যে 5,10,000 আমার মুন্সিগঞ্জ 3 আসনের যে জনগণ, তাদের প্রতি আমি সবসময় কিন্তু তাদের প্রতি যে আমার কমিটমেন্ট ছিল, এবং কমিটমেন্টগুলো রক্ষা করার ক্ষেত্রে আমার যে যা করণীয়, সরকারের যা আমাকে অ্যাসিস্ট করছে, সেগুলো আমি প্রপার জায়গায় যারা অরিজিনাল যারা ভিকটিম বা যেই রাস্তার কাজ বা বিল্ডিংয়ের বা মসজিদ মাদ্রাসা বা আমাদের মন্দিরের যতগুলো জায়গায় গভর্নমেন্ট ইন্ডিকেট করে দেয়, তো সব সুনির্দিষ্টভাবে দেয়, আমার কাজ কি মনিটর করা, এবং এইটার মধ্যে থেকে কোথাও ফাঁক ফোক একটা টাকা যেন কোথাও এটা মিসহ্যান্ডেলিং না হয়, সৎভাবে আমাকে এগুলো কাজ করা হলো আমার কাজ। এখন জাতীয়ভাবে আমরা কিন্তু কখনোই কিন্তু ন্যাশনাল পলিটিক্সটাও কিন্তু আমাদের লোকালি কিন্তু হয়। জিল্লুর ভাই, সবচেয়ে ব্যাপার দেখেন, এই যে রামিসার যে ঘটনাটা, এটা তো পৃথিবীর মানে কোনো সভ্য সমাজে এটা কি কোনো ঘটনা এই ধরনের হতে পারে? বাংলাদেশটা যেখানে আমি একটা আমাদের রূপান্তর বাংলাদেশে আমরা কী চিন্তা করছি, অথচ এই ধরনের একটা ঘটনা একটা গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করা হয়, এবং এইটার সাথে গভর্নমেন্টের কি কাজ বা কোনো গভর্নমেন্টের কোনো ব্যক্তি কি ওই নরপিচাস তাকে কি বলেছে এই কাজটা করতে, কিন্তু সামগ্রিকভাবে দেখেন এই কাজটা হওয়ার পরে মনে হয় যে গভর্নমেন্ট তাকে দিয়ে করিয়েছে এবং এইটার বিচার গভর্নমেন্ট করবে না, বাট এইটার মধ্যে গভর্নমেন্টের কী লাভ থাকতে পারে বলেন? আপনারা খেয়াল করে দেখেন দিনাজপুরে ইয়াসমিন হত্যা হয়েছিল না, ওটার পরে লোকালি তখন ওই গভর্নমেন্টকে আনরেস্ট করে ওটাতে কিন্তু একটা বিশাল আন্দোলনের একটা স্ফুলিঙ্গ তৈরি করা হয়েছিল। আমি মুন্সিগঞ্জের একটা প্রতিনিধি হিসাবে, ওর রামিসার দাফন হয়েছে সিরাজদি খানের আমাদের একটা ইউনিয়নে, ওইখানে ওনার বাবাকে, এই রামিসার বাবাকে, আপনারা বুঝতেছেন যারা আজকে এটা নিয়ে কথা বলছে, এটা তারেক রহমানকে ডিফল্টার বানিয়ে বিএনপিকে ন্যারেটিভ দিয়ে একটা বাজে জায়গায় নিতে চাচ্ছে, ওই দলের লোকরা রামিসার বাবাকে অনেক প্রলোভন দেখিয়েছে যে এইটা আমরা মুন্সিগঞ্জ থেকে এরকম একটা আন্দোলনের কোনো আমরা এখানে ধারা আমরা বের করতে পারি এগেনস্ট অফ গভর্নমেন্ট। স্বাভাবিকভাবে এইখানে আমরা 3টে আসনে আমরা জাতীয়তাবাদী দল, আমরা ওইখানে গিয়েছি, তার বাবার সাথে কথা বলেছি, বাবা বলছে যে না আমাকে প্রলোভন দেখানো হয়েছে, বাট আমি তো সত্যিকার অর্থে গভর্নমেন্ট আমার পাশে দাঁড়িয়েছে, তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে, যা যা করণীয়। পরবর্তীতে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য গভর্নমেন্টের কাজটা কি? এই পরিবারের পাশে দাঁড়ানো, পাশে দাঁড়িয়ে এটার বিচারের ব্যবস্থা করা, পাশে দাঁড়িয়ে পরিবারের যে অন্যান্য দেখেন এক বাচ্চার সাথে সাথে দায়িত্ববান নিয়েছে, অন্যান্য মানবিক এবং যৌক্তিক যতগুলো কাজ রাষ্ট্রের দায়িত্ব নয় সেগুলো নিয়েছে, এবং বিচারটাকে ত্বরান্বিত করার জন্য যা যা করা দরকার সেটা বলেছে। তো 5 দিনের মধ্যে চার্জশিট হয়ে যাবে, 1 মাসের মধ্যে বিচার হয়ে যাবে। পরবর্তীতে দেখেন সিরিজ অফ এই যে ঘটনাগুলো হচ্ছে বাংলাদেশে, এই ধরনের কোনো পরিকল্পিতভাবে যদি মনে করেন এটা দিয়ে যদি গভর্নমেন্টকে বেকায়দায় ফেলানো যায়, আপনি কি মনে করেন 100 জায়গায় তো এই ধরনের ঘটনা সম্ভব? তো এইটাই কি আমার পলিটিক্স? কেন এই কথাটা বললাম? ওই যে সিরাজদি খানে গিয়ে প্রলোভন দেখিয়ে ওইখান থেকে চেয়েছে যে আন্দোলনের একটা বাজে একটা টার্ন নেওয়াতে, তা আমরা সচেতন ছিলাম, আমরা যখন জেনেছি পরিবারের সাথে পাশাপাশি থাকাতে ওইখানে করতে পারিনি। এই যে দেখেন সব জায়গায় তো সেটা সম্ভব না হতে পারে, দিনাজপুর যেটা সম্ভব হয় না, ইয়াসমিনকে দিয়ে দেখাচ্ছেন ওই সময়টাতে কিভাবে করেছে। আমার কথা কি, আমি বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবেন, যেখানে সরকারের বদ শাসন থাকবে, সরকারের যেখানে কমিটমেন্ট, আপনি জুলাই সনদ চার্টার আপনি এটি নিয়ে কথা বলেন না, অবশ্যই কথা বলতে পারেন, কিন্তু আপনি যেই ধরনের বর্ণনা এখন থেকে দিচ্ছেন, আলী রিয়াজকে আমরা তো এখন আপনাকে কথা বলি, বাংলাদেশে কিন্তু কতগুলো জায়গায় দেখেছি 111-এর পরে যতগুলো মানুষ এটার সাথে জড়িত ছিল, সেটা মইনু আহমেদ বলেন, আর্মিতে ডিজিডিএফে যারা ছিল, দেখেন একটা লোক আর বাংলাদেশে আসেনি। এই আলী রিয়াজ
ওখানে বসে কোন পরিস্থিতিতে তারা এটা জোড়াতাড়ি দিয়ে অনেক কিছু বিএনপিকে জানিয়েছেন, আমি তো ডিটেলস বলতে পারবো না। বাট ওইখানে এখন আমরা শুনি সালাউদ্দিন ভাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি প্রত্যক্ষভাবে এটার সাথে সর্বতভাবে মানে উনি এটার সাথে ছিলেন, উনি যখন বলেছে যে আমাদের উপায় ছিল না কিছু মেনে আমাদের নির্বাচনের দিকে আমাদের মানে ডাইভার্ট হয়ে যাওয়া, এখানে অনেক ইঙ্গিত কিন্তু উনি এই কথার মধ্যে দিয়েছেন। তার মানে এটা কি, এই বাংলাদেশে ইলেকশন না হওয়ার জন্য যা যা করা দরকার এটা কিন্তু ওই সময় কিন্তু হয়েছিল। ওই মানুষগুলো কিন্তু এখন বিভিন্ন ছদ্মাবেশে এই গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে দেশ আগামী দিনে গণতান্ত্রিক একটা মানে ট্রেনে আমরা যাত্রা যেটা শুরু করেছি, এইখানে কিন্তু ব্যাঘাত ঘটাবার জন্য এরকম রামিসার মতো ঘটনাকে পুঁজি করে তারা আমার মনে হয় কিছু একটা তারা করতে চাচ্ছে। যদিও সচেতন মানুষ এবং আমরা জাতীয়তাবাদী দল বিশেষ করে তারেক রহমানের প্রতিটা ইনিশিয়েটিভকে আমরা এমনভাবে অ্যাড্রেস করছি যে আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা সচেতন এবং সতর্কভাবেই বলছি, এই ধরনের কোনো মানে রাজনীতির মধ্যে অন্য কিছু করে ঘোড়াপাইতে মাছ শিকার করার সুযোগ আমরা দেব না। মিস্টার মাহবুব কামাল, আপনি শুনছিলেন এবং মিস্টার কামরুজ্জামান যেহেতু রামিসার প্রসঙ্গটি তুলল, রামিসা একটা ঘটনা বা উদাহরণ, এরকম আরও অনেক আছে মিস্টার রতনী উল্লেখ করছেন। আমি যেহেতু ওই যে ন্যারেটিভের প্রশ্নটা তুলছিলাম, দেশে কিন্তু এখন ক্রাইম আছে এবং এখন পর্যন্ত অনেকেই মনে করেন যে ল এনফোর্সিং এজেন্সিজ আসলে ঠিক ওই মুডে নাই সমস্যাগুলো সমাধান করবার, বা তাদের যেভাবে আপনি বলছিলেন যেরকম হওয়া উচিত। আমার একটা ক্রাইসিস, প্রতিদিন বাচ্চা মারা যাচ্ছে এবং পাওয়ার সেক্টর, যদিও আমরা রাজধানীতে বা শহরগুলোতে খুব অনুভব না করি, গ্রামে পাওয়ারের খুব লোডশেডিং ভীষণ রকমের। এখন কোনো কোনো ক্ষেত্রে সরকার হয়তো কাজ করছে এবং তারা বলছে কাজও করছে। আমার প্রশ্ন, এই যে ন্যারেটিভ তৈরি করা, মানুষের মধ্যে কিন্তু অস্বস্তি আছে এবং সরকার যে কাজ করছে সেটা আসলে তারা বোঝাতে পারছে কিনা বা ভিজিবিলিটি এটা আছে কিনা, সেটা আমার আপনার কাছে প্রশ্ন। বা এখানে আপনি কি ওই আবার গ্যাপের প্রশ্ন আছে বলছি। প্রথমে রামিসার বিচার নিয়ে একটু বলি। দেখেন, ইয়াসমিন হত্যার সময় আমি তখন জায়জা দিনে, সাপ্তাহিক জায়জা দিনে এটা আমরা কাভার স্টোরি করছিলাম, সেটা করছিল পুলিশ, ঠিক আছে, এবং ওইটার পার্সপেক্টিভটা ভিন্ন। এই পার্সপেক্টিভ ওই দিনাজপুর থেকে সেটা কিন্তু জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, জাতীয় বিষয়ে পরিণত হয়েছে। আচ্ছা, আমার কথাটা হচ্ছে এই যে স্পিডি ট্রায়াল না, এইটা এখন কেন, আগে কি ধর্ষণ হয় নাই? তার মানে বোঝা যাচ্ছে যে হত্যাকাণ্ডটা বা যে ধর্ষণটা ক্লিক করে যায়, যে যে ধর্ষণটা রিপার করে, সোসাইটিতে রিপার করে, সেগুলির ব্যাপারে মানুষ, গভর্নমেন্ট, সব গভর্নমেন্টই সেগুলির ইস্যু। যেমন রিমা হত্যা বিচার হয়ে গেছে, ইয়াসমিন হত্যা বিচার হয়েছে। তারপরে ধরেন যে মানে যেগুলি মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে, শুধু হত্যা বা ধর্ষণ না, যে কোনো বিষয় যতক্ষণ না পর্যন্ত এইটা ক্লিক না করবে ততক্ষণ পর্যন্ত সরকার গা করে না। আচ্ছা ঠিক আছে, এটা তো হবেই। স্পিডি ট্রায়ালের কথা তো আমরা বহু আগে থেকে বলতেছি, পার্সোনালি আমি বলতেছি যে স্পিডি ট্রায়ালের ব্যবস্থা করেন। স্পিডি ট্রায়ালের সিস্টেম আছে, এগুলি কেন এগুলি হয় না? বিচার তো দুই প্রকারের, একটা হচ্ছে কোর্টস অফ জেনারেল